এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচাকেনা হচ্ছে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা তা বেশ, আমার কিছু বাজার ছিল। আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা আপনার জিনিস। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি রমেশ, এই ছোট্ট মুদিখানা দোকানটি চালাই। গত 5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। দোকানে তেমন কোনো খরিদ্দারও নেই, তাই ভাবলাম দোকানটি তাড়াতাড়ি বন্ধ করে একটু শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বড় অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা ভ্যান পাবো বলে মনে তো হচ্ছে না। আচ্ছা একটু দাঁড়িয়ে দেখি, যদি কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখলাম একটা ভ্যান এই দিকেই আসছে। এই যে ভাই, এইদিকে এইদিকে। কোথায় যাবেন বাবু? যাব তো পাথরঘাটা। যাবে? সেখানে তো সন্ধ্যাবেলায় কোনো গাড়ি যায় না বাবু। ওই দিকের রাস্তা খুবই খারাপ। সামনে বটতলা পর্যন্ত যেতে পারবো, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা চলুন, বাকি পথটুকু না হয় আমি হেঁটেই যাব। ঠিক আছে বাবু, উঠে বসুন। আমি ভ্যানে উঠে বসলাম। ভ্যানটি চলতে শুরু করলো। এই পরিবেশের আশেপাশটা ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে, আর তার সাথে প্রচণ্ড বৃষ্টি। কখনো আবার দেখা মেলে বজ্রপাতের ঝলকানি। কিছুক্ষণ পরেই পৌঁছালাম বটতলায়। বটতলায় আসতে ভ্যানওয়ালা বললেন, বাবু নামুন, বটতলায় এসে গেছি। ঠিক আছে তাহলে, আমি চললাম। সাবধানে যাবেন বাবু, এই জঙ্গলের মধ্যে সেখানে ডাকাত থাকে। আর তাল গাছের সামনে দিয়ে যেতে কেউ যদি পিছন থেকে কেউ আপনাকে ডাক দিলে কিন্তু পিছনে ঘুরে তাকাবেন না। পিছনে ঘুরে তাকালেই আপনার বিপদ হতে পারে। ভ্যানওয়ালা লোকটি এইসব কথা বলে সেখান থেকে চলে গেল। হাতের মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। গাঢ় অন্ধকার আশেপাশের পরিবেশটা, গাছপালায় ঘেরা জঙ্গল। এই সময়ে এখানে বিদ্যুতের দেখা মেলে না। এখানকার জীবনযাত্রা হ্যারিকেন কিংবা কুপির বাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার বিভিন্ন বাড়িগুলির হ্যারিকেনের টিমটিমে আলো চোখে ভেসে আসছে। আশেপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে কানে। আবারও ভেসে আসছে গাছের পাতার ফাঁকে নিশি জাগা পাখির ডাক। অন্ধকারের সাথে মিলিয়ে রাতের পরিবেশটিকে আরো ভৌতিক করে তুলেছে। চারিদিকের জল থাকার কারণে বাড়ির মানুষজন বেরোয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক কিছুটা থাকে, তারপর ধীরে ধীরে বাজারে মানুষ শূন্য হয়ে যায়। অন্ধকার রাত, একা ভয় করছে, আপন মনে হেঁটেই চলেছি। হঠাৎ আমি পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু পিছনে কেউ নেই। একটু আগেই তো কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি মনের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করলাম।
বেশ কিছুক্ষণ হাঁটার পর আবারও পিছনে কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি তখনই সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালাম আর বললাম, আচ্ছা, সেই লোকটা না যে আমার দোকানে আসছিল? ও দাদা, আপনি? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনে আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ির সামনে গ্রামে। চলুন একসাথে যাই। হ্যাঁ চলুন, একসাথেই যাই। লোকটির কথা শুনে মনে একটু স্বস্তি এলো। যাক বাবা, পথ চলার মতো একজন সঙ্গী পাওয়া গেছে। লোকটির সাথে কথা বলতে বলতে হেঁটেই চললাম। দূরের বাড়িগুলো মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে। পুকুরের উল্টো পাশের বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরে কেমন যেন কেঁপে উঠছে। মনে হচ্ছে ওখানকার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে যেন ভূতের দল। কিছুক্ষণ পরপর পেঁচার ডাক ভয়ের মাত্রাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বলছিলাম, রাস্তাটা নাকি ভালো নয়, মাঝে মধ্যে এখানে নাকি ডাকাত থাকে। আপনি কিছু জানেন এই বিষয়ে? তা ঠিকই বলেছেন বটে, সামনের রাস্তাটা সত্যি ভয়ানক। দুজনে কথা বলতে বলতে হেঁটে চললাম। হঠাৎ করে আমার পাশে থাকা লোকটি বললেন, আচ্ছা আপনি যান তাহলে, সামনে আমার বাড়ি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, কয়েক মিনিট হাঁটলেই শ্বশুর বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে সামনের বড় দুটো তাল গাছের পাশে আসতেই বাতাসে একটা কণ্ঠ ভেসে আসলো, রমেশ, ও রমেশ, কোথায় যাচ্ছ তুমি? বাতাসের আওয়াজটি শুনে আমি এইদিকে ওইদিকে তাকাতে শুরু করলাম। কে 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 কথা বলছে? আমার কথার জবাবে একটা আওয়াজ এলো, তোর হাতে থাকা মাছ আমাকে দিয়ে দে। কিন্তু কে আপনি? সামনে আসুন। ঠিক তখনই পিছন থেকে কে একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম সেই লোকটি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি তো একটু আগেই বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে? বরং কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে। চলুন চলুন। আবারও আমরা দুইজন হাঁটতে লাগলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, লোকটা বেশ অদ্ভুত তো। মনে সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটির পায়ের দিকে। এ কি, ওনার পা উল্টো দিকে কেন? এটা দেখে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে কে আপনি? আমার কথা শুনে সেই লোকটি হাসতে হাসতে বললেন, শেষমেশ তুই আমাকে চিনেই ফেললি। এই বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি। কি বিভৎস চেহারা, উস্কো খুস্কো চুল, আর তার গা থেকে পচা মাংসের বিশ্র গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি চান আপনি? আর আমার পিছনে কেন লেগেছেন? তোর হাতে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমায় দিয়ে যা। এইসব আপনাকে দিব কেন? আমার কথা শুনে সেই প্রেতাত্মাটি আমার কাছ থেকে মাছটি কেড়ে নিল আর চিবিয়ে খেতে শুরু করলো। এইসব দৃশ্য দেখে হয়ে আমার মিষ্টির হাঁড়িটা হাত থেকে পড়ে গেল ধপাস করে। আমি কোনো কিছু না ভেবে প্রাণ খুলে ছুটতে লাগলাম সামনের দিকে। শরীর সমস্ত বল দিয়ে যেদিকে দুই চোখ চাই সেই দিকে প্রাণ খুলে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে এক সময় শ্বশুর বাড়ির কাছে এসে ডাকলাম, সোনালি,
ও সোনালি, দরজা খুলো তাড়াতাড়ি। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ না রেখে জ্ঞান হারিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন যখন সকালে আমার জ্ঞান ফিরে, আমি নিজেকে দেখি বিছানায় শুয়ে আছি, আর আমার পাশে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন। রাতে কি হয়েছিল বাবা? ভয় টয় পেয়েছিল নাকি? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম। তুমি রাতের বেলায় আসতে গেলে কেন? ভাগ্যিস তোমার কোনো বিপদ হয়নি। ওই রাস্তাটা এমনিতেই ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা। ঠিক বলেছেন বাবা, আমি কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে গেছি। নমস্কার বন্ধুরা, অনেক খাটাখাটি করার পর আপনাদের সামনে এরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো দয়া করে আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।